সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি তামজিদা রহমান লুনা, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা। তোমাদের আজ আমি আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানেই থেকে আমার এই ক্লাসটি শুনছো সবাই ভালো আছো, সুস্থ আছো। এটা আমার 5th ক্লাস, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের। এর আগে আমি 4টি ক্লাস নিয়েছি এই অধ্যায়ের, এটি পঞ্চম। এবং আজকে এই ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের থিওরি অংশটা শেষ হয়ে যাবে। পরবর্তীতে আগামী 7 তারিখ রবিবার আমি তোমাদের প্রবলেম সলিউশন ক্লাস নিব। আগেই বলেছি আমি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের অধ্যায়টি পড়াচ্ছি প্রথম পত্র থেকে। চলো আজকের পাঠ্যসূচিতে আমাদের কি কি আছে সেগুলো আগে প্রথমে একটু দেখে নিই। আজকের পাঠ্যসূচিতে আছে জলীয় বাষ্প ও বায়ুর চাপ, সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, সিক্ত ও শুষ্ক বাল্ব, হাইগ্রোমিটার। আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি মূল বিষয়ে যাওয়ার আগে একটু যেটা বলতে চাই, আজকে যে বিষয়বস্তুগুলো আছে লেকচারে সেগুলো সব খুব বেশি বুঝিয়ে দেওয়ার মতো আসলে তেমন বিষয় না, তবে এগুলো তোমাদেরকে জানতে হবে। এখানে বেশ কিছু সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো পরীক্ষায় সাধারণত আসে, সেগুলো জানতে হবে। আর কিছু সূত্র আছে যেগুলো আমাদের প্রবলেম সলিউশন করার জন্য লাগবে। চলো দেখি কি আছে। জলীয় বাষ্প ও বায়ুর চাপ। কোনো তরল পদার্থকে খোলা পাত্রে রেখে দিলে তরল পদার্থের মুক্ত তল থেকে অনবরত তরলের অণু বাষ্পায়ন প্রক্রিয়ায় বাষ্পীভূত হয়ে বায়ুর সাথে মিশে যায়। আমরা যদি কোনো খোলা পাত্রে তরল পদার্থ রেখে দেই, সেটা পানি হতে পারে, অন্যান্য তরল পদার্থ হতে পারে, রেখে দিলে এর মুক্ত তল থেকে অনবরত তরলের অণু বাষ্পায়ন প্রক্রিয়ায় বাষ্পীভূত হয়ে এটা বায়ুর সাথে মিশে যায়। যেহেতু বায়ুর সাথে মিশে যায়, ফলে বায়ুমণ্ডলে সর্বদাই কিছু না কিছু জলীয় বাষ্প বিদ্যমান থাকে। ধরা যাক কোনো তরল পদার্থকে এমন একটি আবদ্ধ পাত্রে রাখা হলো যাতে পাত্রের অধিকাংশ স্থান তরল দ্বারা পূর্ণ থাকে এবং কিছু স্থান বায়ুপূর্ণ বা ফাঁকা থাকে। তোমরা যদি একটা আবদ্ধ পাত্র নাও, তার মধ্যে যদি কোনো তরল পদার্থ রাখো এবং এমনভাবে তরল পদার্থটা রাখো যে পাত্রের ম্যাক্সিমাম অংশই তরল দ্বারা পূর্ণ রাখো এবং উপরে কিছু অংশ ফাঁকা থাকে, অর্থাৎ যেই ফাঁকা অংশে বায়ু থাকে। ধরো তোমরা 80% বা 90% পাত্রের তরল দ্বারা পরিপূর্ণ করলে, বাকি 10% বা 20% অংশ বায়ুপূর্ণ বা ফাঁকা থাকলো, এরকম অবস্থা আর কি। তো আবদ্ধ পাত্রে থাকলেও তরলের যে উপরিতল হতে বাষ্পায়নটা চলতে থাকে, অর্থাৎ বা তরল বাষ্পীভূত হতে থাকে। বাষ্পের অণুগুলো কি হয়, সাধারণ গ্যাসের মতো এলোমেলোভাবে ঘুরে বেড়ায়। এটা আমরা আগের ক্লাসগুলোতে কিন্তু অলরেডি এগুলো সব শিখে ফেলেছি যে গ্যাসের অণুগুলো এলোমেলোভাবে ইতস্তত ঘুরে বেড়ায়। ফলে কি হয়, ফলে অণুগুলো পরস্পরের সাথে এবং পাত্রের দেয়ালের সাথে ধাক্কা খায়। এটা কিন্তু আমরা চাপের রাশিমালা থেকে এটা শিখে ফেলেছি যে গ্যাসের অণুগুলো নিজেদের মধ্যে এবং পাত্রের দেয়ালের সাথে
ধাক্কা খায়। এতে কি হয়, এতে দেয়ালের উপরে একটা চাপ পড়ে, এই চাপকেই বাষ্পচাপ বলে। এবার আসো আরো কিছু জিনিস আমাদের জানতে হবে জলীয় বাষ্প এবং বায়ুর চাপ নিয়ে। তার মধ্যে কি আছে, বিভিন্ন স্থানে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বিভিন্ন হয়। আমাদের সব স্থানে জলীয় বাষ্পের পরিমাণ এক নয়। ধরো ঢাকার বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ আর যদি তুমি রাজশাহীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ করো তাহলে দেখবে যে দুটো ভিন্ন। কেন ভিন্ন হয়, এই কারণগুলো একটু দেখি আমরা। তো এই পরিমাণ, জলীয় বাষ্পের পরিমাণটা নির্ভর করে কোনো স্থানে পানির উৎসের উপস্থিতি। পানির উৎসের উপস্থিতি মানে হচ্ছে ওই এলাকায় বা ওই এলাকায় যতগুলো জলাধার আছে বা জলাশয় আছে বা যেটাকে আমরা পুকুর, নদী, নালা, এসব বলি, মানে খোলা জায়গায় পানির উপস্থিতি যেটাকে বলে আছে। এরপরে অক্ষাংশ, অর্থাৎ ওই জায়গাটা বা ওই স্থানটা কোন অক্ষাংশে অবস্থিত সেটার উপরে নির্ভর করে। সমুদ্র পৃষ্ঠ হতে তার অবস্থান প্রভৃতির উপর নির্ভর করে। সমুদ্র পৃষ্ঠ হতে ওই স্থান কত উপরে অবস্থান করছে সেটার উপরেও জলীয় বাষ্পের পরিমাণ নির্ভর করে। তাহলে আমরা জানলাম জলীয় বাষ্প কি কি জিনিসের উপর নির্ভর করছে, যে ওই স্থানে পানির উৎসের উপস্থিতি, অক্ষাংশ এবং সমুদ্র পৃষ্ঠের থেকে ওই স্থানের অবস্থানের উপর নির্ভর করছে। কোন স্থানে বায়ুর চাপ বলতে সেই স্থানে একক ক্ষেত্রফলের ওপর বায়ুর অণুসমূহ অবিরত ইতস্তত ছোটাছুটি করার ফলে যে বল প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। তাহলে আমরা কি বুঝবো, যে কোন স্থানের একক ক্ষেত্রফল, একটা অংশ, একটা একক ক্ষেত্রফলের উপর বায়ুর যে অণুসমূহ আছে বা বায়ু আছে, তার মধ্যে যে অণু আছে তারা প্রতিনিয়ত ইতস্তত ছোটাছুটি করছে, অর্থাৎ এলোমেলো ভাবে ছোটাছুটি করে। ছোটাছুটি করার ফলে কি হয়, করার ফলে তারা ওই স্থানের উপরে যে বল প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। এখন দেখো, এই জিনিসটা আমরা প্রথম লেকচারেই শিখেছি, তারপরে এখানে একটু উল্লেখ করেছি। দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে যে পরিমাণ বায়ু চাপ 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপের সমান হয় তাকে এক বায়ুমণ্ডলীয় চাপ বা এক বায়ুচাপ বা স্বাভাবিক বা প্রমাণ চাপ বলে। প্রমাণ চাপ কাকে বলে এটা কিন্তু আমরা প্রথম লেকচারেই শিখেছি, এখানে আর এটা নিয়ে বেশি কিছু বলবো না। তবে প্রমাণ চাপের মানটা ওখানে প্রথম লেকচারে প্রমাণ চাপের মানটা ওখানে বলা হয়নি, এখানে প্রমাণ চাপের মানটা দিয়ে দেওয়া হয়েছে এবং মানটা বের করার পদ্ধতি দেওয়া আছে। দেখো, 0.76 মিটার বা যেটাকে আমরা 760 মিলিমিটার বলছি পারদস্তম্ভ চাপ, উচ্চতার বিশুদ্ধ ও শুষ্ক পারদস্তম্ভের চাপ। তাহলে চাপ P = কি, আসলে H রো জি, জিনিসটা হচ্ছে H রো জি। H হচ্ছে উচ্চতা, রো হচ্ছে ঘনত্ব, জি হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণের মান। আচ্ছা, এখানে উচ্চতাটা হচ্ছে 0.76 মিটার, ঘনত্ব হচ্ছে পারদের ঘনত্বের মানটা এখানে দেওয়া আছে। দেখো, 13,596 কিলোগ্রাম পার মিটার কিউব ইন্টু জি এর মান আমরা জানি নির্দিষ্ট 9.806/81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে মানটা আসে 101325, এটা নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে বলে প্যাসকেল, PA দ্বারা বোঝানো হয়। আচ্ছা, এখন এটাকে আমরা সংক্ষিপ্ত করে মেইনলি প্রমাণ চাপটা ক্যালকুলেশনের জন্য যেটা ব্যবহার করি সেটা 1.013 × 10⁵ প্যাসকেল। নিউটন পার মিটার স্কোয়ার যদি মানটা থাকে তাহলে তোমাদের লিখতে হবে 101325 নিউটন পার মিটার স্কোয়ার, আর যদি প্যাসকেলে প্রয়োজন হয় তাহলে 1.013 × 10⁵ প্যাসকেল। এটা আমাদের মুখস্থ মাথায় মনে রাখতে হবে। এখানে আরো একটু বলা প্রয়োজন, তা হলো বাষ্প ও গ্যাসের কিছু মৌলিক পার্থক্য আছে।
সেগুলো একটু আমরা এখানে, আমি যদিও স্লাইডে এগুলো লিখিনি, আমি একটু মুখে তোমাদের জন্য বলতে চাই, তোমরা একটু খেয়াল করে শোনো। যে বাষ্প হলো কি? বাষ্প হলো কোনো পদার্থের একটা গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থা তাহলে কি হয়? যা কক্ষ তাপমাত্রায় তরল বা কঠিন অবস্থায় থাকে। হ্যাঁ, এবং বাষ্পকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়। তাহলে আমরা কি বুঝলাম? বাষ্প হলো একটা পদার্থের গ্যাসীয় অবস্থা যেটা কক্ষ তাপমাত্রায় তরল বা কঠিন অবস্থায় থাকতে পারে, এবং বাষ্পকে শুধুমাত্র চাপ প্রয়োগ করেই তরলে পরিণত করা যায়। আবার অন্যদিকে দেখো গ্যাস কি করে? গ্যাস হচ্ছে কক্ষ তাপমাত্রায় সর্বদাই গ্যাসীয় অবস্থায় থাকে, এটা তরল বা কঠিন অবস্থা প্রাপ্ত হয় না। গ্যাসকে যদি আমরা তরলে পরিণত করতে চাই তাহলে কি করতে হবে? গ্যাসকে তরলে পরিণত করার জন্য এর উপর চাপ প্রয়োগের সাথে সাথে তাপমাত্রাও হ্রাস করতে হবে। অর্থাৎ একে শুধু চাপ প্রয়োগ করে এটা সম্ভব না অবস্থার পরিবর্তন করা। একে চাপ প্রয়োগের সাথে সাথে তাপমাত্রাও যদি হ্রাস করা হয় তবে এটা গ্যাস থেকে তরলে পরিণত করা সম্ভব। এবার দেখো সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পীয় চাপ। সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে, এই সম্পৃক্ত বাষ্পচাপ কি বা অসম্পৃক্ত বাষ্পচাপ কি, এগুলো কিন্তু আমাদের সংজ্ঞা হিসেবে পরীক্ষায় থাকে। তোমরা এগুলো মুখস্থ করবে। আমি এর আগেও বলেছি যে সংজ্ঞার ক্ষেত্রে নিজেরা নতুন কোনো শব্দ ইনপুট না করে হুবহু বইয়ে যেমন আছে তোমরা হুবহু সেটাই মুখস্থ করবে। সম্পৃক্ত বাষ্পচাপ তাহলে কি? দেখো যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থান সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ বাষ্প সেখানে থাকলে ওই বাষ্পকে বলা হয় সম্পৃক্ত বাষ্প, এবং সম্পৃক্ত বাষ্প দ্বারা সৃষ্ট চাপকে বলা হয় সম্পৃক্ত বাষ্পচাপ। একে স্ট্যান্ডার্ড ভ্যাপার প্রেসার বলে ইংরেজিতে, বা এসভিপি বললেও এটা বোঝা যায়। তাহলে সম্পৃক্ত বাষ্পচাপ বলতে আমরা কি বুঝবো? যে একটা নির্দিষ্ট তাপমাত্রা হইতে হবে, অর্থাৎ তাপমাত্রাটা নির্দিষ্ট থাকতে হবে, এবং কোনো আবদ্ধ স্থান সে সর্বাধিক যেই পরিমাণ তার বায়ুমণ্ডলে বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ বাষ্প যদি তার বায়ুমণ্ডলে থাকে তাহলে ওই বাষ্পকে বলা হচ্ছে সম্পৃক্ত বাষ্প। এবং এই সম্পৃক্ত বাষ্প দ্বারা যে চাপ সৃষ্টি হয় বা এই সম্পৃক্ত বাষ্প যে চাপ সৃষ্টি করে তাকে আমরা বলি সম্পৃক্ত বাষ্পচাপ। সরাসরি সম্পৃক্ত বাষ্পচাপের সংজ্ঞা একবারেও লেখা যায়, তবে আমার কাছে মনে হয় আগে সম্পৃক্ত বাষ্পটা কি সেটা বলে সম্পৃক্ত বাষ্পচাপটা বললে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়। এরপর আসো অসম্পৃক্ত বাষ্পচাপ। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থান সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ অপেক্ষা কম বাষ্প থাকলে ওই বাষ্পকে বলা হয় অসম্পৃক্ত বাষ্প, এবং অসম্পৃক্ত বাষ্প দ্বারা সৃষ্ট চাপকে বলা হয় অসম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে ওই একই কথা, তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে, এবং নির্দিষ্ট তাপমাত্রায় একটা বায়ুমণ্ডলে কোনো স্থানে যে পরিমাণ বাষ্প থাকার কথা তার চেয়ে যদি কম পরিমাণ বাষ্প থাকে তাহলে ওই বাষ্পকে বলে অসম্পৃক্ত বাষ্প, এবং এই অসম্পৃক্ত বাষ্প যে চাপ সৃষ্টি করে তাকে বলা হয় অসম্পৃক্ত বাষ্পচাপ। আর এগুলোর দেখবা সম্পৃক্ত বাষ্পচাপ এবং অসম্পৃক্ত বাষ্পচাপের কিছু পার্থক্য সব বই দেয়া আছে, তোমরা নিজেরা সেগুলো একটু পড়ে নিও। আমি এখানে শুধু দুটো বিষয় একটু উল্লেখ করেছি। একটা হচ্ছে দেখো সম্পৃক্ত বাষ্পচাপ বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না। তোমরা মনে রাখবে সম্পৃক্ত বাষ্পচাপ বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে না। অন্যদিকে অসম্পৃক্ত বাষ্পচাপ বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। আবার দেখো তাপমাত্রা বৃদ্ধি করে নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্পকে
অসম্পৃক্ত করা হয়। তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, আমাদের সম্পৃক্ত বাষ্পচাপের সংজ্ঞায় বা অসম্পৃক্ত বাষ্পচাপ যেটাই বলি না কেন, দুটোর সংজ্ঞায় একটা কথা আছে যে নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রাটা নির্দিষ্ট থাকবে, পরিবর্তন হবে না। এখন এই তাপমাত্রাকে যদি পরিবর্তন করি, তাহলে সম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে বা সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে যদি তাপমাত্রাটাকে বাড়াই আমরা বাড়ালে কি হবে, নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত করা হয়ে যাবে। কেমন করে এই জিনিসটা হয়, যখন তাপমাত্রা বাড়ানো হয় ওই জায়গার নির্দিষ্ট তাপমাত্রা থেকে তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, তাহলে ওই বায়ুমণ্ডলে যেই পরিমাণ বাষ্প সে ধারণ করতে পারে সেই বাষ্পকে আমরা সম্পৃক্ত আর কেন বলতে পারি না এই জন্য যে যখন তাপমাত্রা বেড়ে যাচ্ছে তখন তার ওখানে বাষ্প ধারণ ক্ষমতা আরো বাড়ছে। এই যে ধারণ ক্ষমতা বাড়ছে তার মানেই ওখানে যা আছে প্রয়োজনের তুলনায় কম। যেহেতু প্রয়োজনের তুলনায় কম বাষ্প থাকলে তাহলে সেটাকে অসম্পৃক্ত বাষ্প বলি। বোঝা গেছে ব্যাপারটা? এরপরে একই কথা যে অসম্পৃক্তর ক্ষেত্রে কিভাবে সম্পৃক্ত করতে হবে, যেই তাপমাত্রাটা নির্দিষ্ট আছে সেই তাপমাত্রাটা কমিয়ে যে একটি নির্দিষ্ট পরিমাণ অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়। তাহলে তাপমাত্রা কমালে কি হবে, যে অসম্পৃক্ত বাষ্পে কি হয়, তার যেই পরিমাণ বাষ্প থাকার কথা তার চেয়ে কম থাকে। তাহলে তাপমাত্রাটা নির্দিষ্ট থেকে যদি কমিয়ে আনা হয়, কমিয়ে আনলে কি হবে, তাহলে তার মধ্যে বাষ্প যেটা আছে সেটা দিয়েই মানে তার প্রয়োজনীয় বাষ্পের পরিমাণ হয়ে যায়, অর্থাৎ সম্পৃক্ত বাষ্পে সে পরিণত হয়ে যায়। শিশিরাঙ্ক, যেটাকে ডিউ পয়েন্ট বলে ইংরেজিতে। শিশিরাঙ্ক কি? তোমরা তো এখন ভোরবেলা যদি ওঠো তোমরা দেখবে যে গাছের পাতায় এখানে সেখানে দেখবা যে শিশির জমে থাকে, তাই না? এই শিশিরটা কেন জমে? দেখো, শিশিরাঙ্ক যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু, অর্থাৎ বায়ুটা নির্দিষ্ট আয়তন হতে হবে, নির্দিষ্ট আয়তনের কোনো বায়ু যে তাপমাত্রায় গিয়ে, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় আসলে গিয়ে এর মধ্যে অবস্থিত যে জলীয় বাষ্পটা আছে, বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। অর্থাৎ কোন একটা স্থানের নির্দিষ্ট পরিমাণ বায়ু এর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় যে তাপমাত্রায়, ওই তাপমাত্রাটাকে আমরা বলি শিশিরাঙ্ক। আসলে এটা আরেকটু ভালোভাবে একটা উদাহরণ দিয়ে বুঝি। সেটা কি, যে কোন স্থানে এটা দেখবা যে তোমরা বিভিন্ন প্রশ্নগুলো যদি দেখো বিভিন্ন সালের, সেখানে দেখবা যে কতে তো সংজ্ঞা বা কি এই জিনিসগুলো আসে, আর খতে বলতে কি বুঝায় এই ধরনের অনুধাবনমূলক আসে, খ 2 মার্কে। তো এই ধরনের প্রশ্নগুলো অনেক সময় থাকে। কোন স্থানের তাপমাত্রা 28 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শিশিরাঙ্ক 20 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বুঝায়, এ ধরনের প্রশ্ন থাকে। এটা তার তাপমাত্রাগুলোর পরিবর্তন থাকতে পারে, যে কোনো মান থাকতে পারে। তো কোন স্থানের তাপমাত্রা 28 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শিশিরাঙ্ক 20 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বুঝায়? এটা বলতে বুঝায় যে ওই স্থানের 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প আছে তা দ্বারা ওই স্থানের বায়ু অসম্পৃক্ত, কিন্তু তাপমাত্রা কমিয়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলে ওই জলীয় বাষ্প দ্বারাই ওই স্থানের বায়ু সম্পৃক্ত হয়। কোনো একটা জায়গার তাপমাত্রা যদি 28 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে তাপমাত্রা, তো ওই অবস্থায় বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে ওই জলীয় বাষ্প দ্বারা ওই স্থানের বায়ু আসলে অসম্পৃক্ত, অর্থাৎ সম্পৃক্ত নয়। কিন্তু তাপমাত্রাটা যদি কমিয়ে 28 ডিগ্রি থেকে কমিয়ে এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসা হয়, তাহলে ওই স্থানের বায়ুতে যে জলীয় বাষ্প আছে সেটা দ্বারাই ওই স্থানের বায়ু সম্পৃক্ত হয়। এই যে তাপমাত্রা এটা সম্পৃক্ত হলো, এই তাপমাত্রাটাকেই আমরা বলি শিশিরাঙ্ক, তাই না?
তাহলে এখানে শিশিরাঙ্ক 20 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বোঝানো হচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রা কমিয়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আসলে অসম্পৃক্ত যে জলীয় বাষ্প আছে বায়ুতে সেটা সম্পৃক্ত হয়। দেখো আরেকটা জিনিস, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানের অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এবং শিশিরাঙ্কে ওই স্থানের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সমান হবে। কেন? প্রথম কথাটা দেখো, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানের অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এই যে কোন নির্দিষ্ট তাপমাত্রা 28 ডিগ্রি, একটু আগে যে উদাহরণটা দিলাম 28 ডিগ্রি সেন্টিগ্রেড একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানের কোন একটা স্থানে অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এবং শিশিরাঙ্কে, অর্থাৎ এখানে ছিল কি 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড ওই স্থানে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দুটো সমান হবে। কারণটা কি? কারণ একই পরিমাণ জলীয় বাষ্প দ্বারা শিশিরাঙ্কে ওই স্থানের বায়ু সম্পৃক্ত হয়। অর্থাৎ ওখানে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু পরিবর্তিত হয়নি। জলীয় বাষ্পের পরিমাণ 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যা ছিল বায়ুতে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও তাই আছে, কিন্তু 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেই পরিমাণ জলীয় বাষ্প ছিল তা দ্বারা বায়ু অসম্পৃক্ত ছিল। তাপমাত্রা যখন কমিয়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আসলো তখন সে ওই পরিমাণ জলীয় বাষ্পই সম্পৃক্ত হলো। ঠিক আছে? তাহলে উভয় ক্ষেত্রে জলীয় বাষ্পের চাপের মানটা সমান হবে। এরপরে আসো এখানে এই চ্যাপ্টারের মানে সংজ্ঞাগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সেটা হচ্ছে আসলে আপেক্ষিক আর্দ্রতা, যেটা আমাদের অঙ্ক করার জন্য খুব লাগে। তার আগে আপেক্ষিক আর্দ্রতায় যাওয়ার আগে আমরা আর্দ্রতা কি সেটা আগে একটু দেখে নিই। হ্যাঁ, কোন স্থানের বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে, অর্থাৎ বায়ু কতখানি শুষ্ক বা ভিজা আর্দ্রতা দিয়ে তাই প্রকাশ করা হয়। আমরা বললাম যে বাষ্পায়ন প্রক্রিয়ার মাধ্যমেই বায়ুমণ্ডলে সবসময় কিছু না কিছু জলীয় বাষ্প থাকে। তো এখন কোনো একটা স্থানে বায়ুতে কতটুকু পরিমাণ জলীয় বাষ্প আছে, অর্থাৎ ওই স্থানের বায়ু কতটুকু শুকনা বা ভিজা সেটা বোঝা যায় এই আর্দ্রতা দিয়ে। পরম আর্দ্রতা, পরম আর্দ্রতাটা কি? কোনো সময় কোনো স্থানের একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর পরম আর্দ্রতা বলে। অর্থাৎ কোনো একটা সময় কোনো স্থানের একক আয়তনের বায়ু, এখানে বায়ুর যে পরিমাণ বা সীমা সেটা নির্দিষ্ট করে দিয়েছে যে একক আয়তনের বায়ুতে, একক আয়তন পরিমাণ এরিয়ায় যে বায়ু, সেই একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর পরম আর্দ্রতা বলে। এখানেও দেখো ছোট্ট একটা প্রশ্ন, এটা খ এর জন্য অর্থাৎ 2 মার্কের জন্য। বায়ুর পরম আর্দ্রতা 10⁻⁻² কিলোগ্রাম পার মিটার কিউব, এটা বলতে কি বুঝাও? বায়ুর পরম আর্দ্রতা 10⁻⁻² কিলোগ্রাম পার মিটার কিউব, এটা বলতে বোঝায় 1 ঘনমিটার আয়তনের, এই যে একক আয়তনের বায়ু যেটা সংজ্ঞায় আছে সেটাই হচ্ছে 1 ঘনমিটার আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, কি পরিমাণ আছে ওখানে মানটা যেটা দেয়া আছে 10⁻² কিলোগ্রাম জলীয় বাষ্পের উপস্থিতি আছে। এগুলো খুব সোজা, এগুলো একটু একবার দুইবার দেখো, দেখলেই তোমরা পারবে আর সংজ্ঞাগুলো মুখস্থ করে ফেলবে। বারবার বলছি। আপেক্ষিক আর্দ্রতা, চলো দেখি আপেক্ষিক আর্দ্রতা কি। আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞাটা খুব আসে, শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, এই সংজ্ঞাগুলো সব মুখস্থ করে ফেলবে, এগুলো লাগে। কোনো তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই একই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাতকে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলে। এখন আপেক্ষিক আর্দ্রতা আসলে একটা অনুপাত,
একটা অনুপাতের রাশি। হ্যাঁ, সেই অনুপাতটা কি বলছে যে কোনো তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে, অর্থাৎ কোনো একটি তাপমাত্রায় একটা নির্দিষ্ট পরিমাণ আয়তনের বায়ুতে উপস্থিত যেই পরিমাণ জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই কি হবে, ওই একই তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রা কোনো তাপমাত্রায় বলেছে ওই একই তাপমাত্রায় ওই নির্দিষ্ট পরিমাণের আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাত। এটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। একে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ওই সংজ্ঞায় যেটা শিখলাম, তাহলে ক্যাপিটাল আর ইকুয়ালস টু বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। এটা তোমাদের অঙ্ক করার জন্য লাগবে। আবার এখানে আরো একটু বলে দিই, সেটা হচ্ছে যে এই যে ভর দিয়ে এটা আমরা শিখলাম, এটা চাপ দিয়েও আমরা একটু মনে রাখবো, কারণ আমরা জানি যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্থানের জলীয় বাষ্পের চাপ ওই স্থানের জলীয় বাষ্পের ভরের সমানুপাতিক। অর্থাৎ নির্দিষ্ট একটা তাপমাত্রায় কোন স্থানে জলীয় বাষ্পের চাপটা ওই স্থানে জলীয় বাষ্পের ভরের সমানুপাতিক। যদি তাই হয় তাহলে চাপ আর ভর ওই স্থানের জন্য জলীয় বাষ্পের একই, যদি একই হয় তাহলে এখানে আমরা যে ব্যবহার করছি জলীয় বাষ্পের ভর, তাহলে আর ইকুয়ালস টু আমরা কি বলবো, বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে বা ওই স্থানে উপস্থিত জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় ওই স্থানকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। আবার এই যে জলীয় বাষ্পের চাপের কথা বললাম, এই চাপ কিন্তু আবার শিশিরাঙ্কের সমান, অর্থাৎ কোনো তাপমাত্রায় কোন স্থানে জলীয় বাষ্পের চাপ ওই স্থানে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের সমান। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতার সাথে আমাদের শিশিরাঙ্কের একটা সম্পর্ক আছে, সেটা আমরা একটু দেখব। আর আপেক্ষিক আর্দ্রতাকে প্রকাশ করার জন্য বা এর মান বের করার জন্য আপেক্ষিক আর্দ্রতাকে শতকরা হিসাবে প্রকাশ করা হয়। তাহলে আপেক্ষিক আর্দ্রতা ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। এখন এর মধ্যে আমরা এই যে স্মল এফ আর ক্যাপিটাল এফ এই দুটা কি এটা একটু চিনি। একটু আগেই বললাম যে এর আপেক্ষিক আর্দ্রতার কিন্তু শিশিরাঙ্কের সাথে সম্পর্ক আছে। সেটাই স্মল এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ মানে কি হচ্ছে শিশিরাঙ্কে, অর্থাৎ কোন তাপমাত্রায় বায়ুটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে, যে তাপমাত্রায়, সেটাই তো আসলে শিশিরাঙ্ক, সেই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। আর ক্যাপিটাল এফটা কি, বায়ুর তাপমাত্রায়, অর্থাৎ বায়ু যে নিজস্ব তাপমাত্রায় আছে সেই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। আবার এবং এই সূত্রটা ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%, এই যে এই সূত্রটাই সবচেয়ে বেশি আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের জন্য ব্যবহার হয়। এটা একদম মুখস্থ করে ফেলবে, মুখস্থ যেন থাকে। আবার আপেক্ষিক আর্দ্রতাকে বাষ্প ঘনত্বের সাথেও মেজার করা যায়। ক্যাপিটাল আর ইকুয়ালস টু প্রকৃত বাষ্প ঘনত্ব ডিভাইডেড বাই সম্পৃক্ত বাষ্প ঘনত্ব ইন্টু 100%। এক্ষেত্রে ঘনত্বের একক হলো গ্রাম পার মিটার কিউব। সিক্ত ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার। আচ্ছা, সিক্ত শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার এটা নিয়ে বলার আগে আরো কিছু কথা থাকে, সেগুলো নিয়ে বলে নিই আগে। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তাকে আর্দ্রতা মাপন যন্ত্র বা হাইগ্রোমিটার বলে। এই যে হেডিং এ আমরা বলেছি সিক্ত ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার, এই হাইগ্রোমিটারটা আসলে আগে জানতে হবে। হাইগ্রোমিটার বা আর্দ্রতা মাপন যন্ত্র কাকে বলি? এই যে একটু আগে শিখলাম বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করলাম ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। এইটা নির্ণয়ের জন্য যে যন্ত্রটা ব্যবহৃত হয় তাকে আর্দ্রতা মাপন যন্ত্র বা হাইগ্রোমিটার বলে। এখন এই আর্দ্রতা মাপক যন্ত্র তার কার্যপ্রণালীর উপর নির্ভর করে মোট 4টা শ্রেণীতে ভাগ করা যায়।
কি কি সেগুলা? একটা হচ্ছে সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্র, আরেকটি হচ্ছে শিশিরাঙ্ক আর্দ্রতা মাপক যন্ত্র, 3 নম্বর হচ্ছে রাসায়নিক আর্দ্রতা মাপক যন্ত্র, এবং আরেকটি আছে যেটা হচ্ছে কেশ আর্দ্রতা মাপক যন্ত্র। অর্থাৎ কার্যপ্রণালীর উপর নির্ভর করে এই হাইগ্রোমিটারকে বা আর্দ্রতা মাপন যন্ত্রকে 4 ভাগে ভাগ করা যায়। আমরা এখানে মূলত সিক্ত ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার নিয়ে কথা বলবো। এখানে দেখো ডান দিকের চিত্রে সিক্ত এবং শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারের একটা ফিগার দেখানো হয়েছে। এই ফিগারে তোমরা একটু খেয়াল করো, একটু বর্ণনা দেখো ফিগারে কি আছে। একটা কাঠের ফ্রেম আছে এখানে দেখো, এই যে একটা কাঠের ফ্রেম আছে। এই কাঠের ফ্রেমে উলম্বভাবে দুটো পারদ থার্মোমিটার আছে। প্রথম কথা যে এখানে এই যে সিক্ত শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার অথবা এখন বলে যে থার্মোমিটার বললেও ঠিক আছে, এখানে দুটো থার্মোমিটার থাকবে, দুটো পারদ থার্মোমিটার থাকবে এবং একটা কাঠের ফ্রেমের মধ্যে উলম্বভাবে দুটো পারদ থার্মোমিটার একদম পাশাপাশি লাগানো থাকে, যার একটি থার্মোমিটার বায়ুমণ্ডলে তাপমাত্রা নির্দেশ করে। একে শুষ্ক বাল্ব বা ড্রাই বাল্ব থার্মোমিটার বলে। এই যে ছবিতে দেখো বাম দিকে হালকা গোলাপি রঙের যে থার্মোমিটারটি, পারদ থার্মোমিটারটি আছে, এটি হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটার। এটা হচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা নির্দেশ করে, অর্থাৎ ওই দিন বায়ুমণ্ডলের তাপমাত্রা কত সেটা এটা প্রদর্শন করে। হ্যাঁ, আর ডান দিকে বসানো এই যে হালকা বেগুনি রঙে দেখো অন্য একটি পারদ থার্মোমিটার আছে, এটাকে বলে সিক্ত বাল্ব থার্মোমিটার বা ইংরেজিতে বলে ওয়েট বাল্ব থার্মোমিটার। এখন এইটা কি করে, এই থার্মোমিটারটির বাল্বে দেখো কি আছে, নিচের দিকে দেখো, একদম নিচের দিকে হালকা কমলা রঙের একটা মসলিনের এখানে দেখো এই যে হালকা কমলা রঙের একটি মসলিনের সলতে দিয়ে জড়ানো আছে এবং এই সলতেটি একটি পানিপূর্ণ পাত্রের মধ্যে ডুবানো থাকে এবং এই পানি কি করে, পানি মসলিনের সলতে বেয়ে উপরে ওঠে এবং থার্মোমিটারের বাল্বকে সব সময় সে ভিজা রাখে। এখন তাতে কি হয় দেখো, এই মসলিনের থেকে, মসলিনের কাপড় যেটা এখানে ব্যবহার হয়েছে, এই মসলিনের কাপড় থেকে পানিটা কি হয়, পানি বাষ্পায়িত হয়। আমরা শুরুতে এটা শিখেছি, পানি বাষ্পায়িত হয়, ফলে এই যে সিক্ত বাল্ব থার্মোমিটারটা আছে, এই সিক্ত বাল্ব থার্মোমিটারে যে তাপমাত্রা নির্দেশ করে, এই তাপমাত্রাটা এই শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রার চেয়ে কম হয়। অর্থাৎ এখান থেকে যেহেতু পানি বাষ্পায়িত হচ্ছে, পানি বাষ্পায়িত হয়ে এই থার্মোমিটারকে সে ঠান্ডা রাখে, তাই না? ঠান্ডা রাখার ফলে এই যে তাপমাত্রাটা, অর্থাৎ সিক্ত বাল্ব থার্মোমিটার যে তাপমাত্রা নির্দেশ করে তা এই শুষ্ক বাল্ব থার্মোমিটারের চেয়ে কম হয়। এবং এই যে তাপমাত্রা পার্থক্য হয় দুটো থার্মোমিটারের মধ্যে, এই পার্থক্যটা তাপমাত্রার, এই যে দেখো এখানে দেখানো হয়েছে, এখানে এই তাপমাত্রাটা এই বরাবর দেখানো হচ্ছে, আর সিক্ত ক্ষেত্রে এই লেভেল বরাবর দেখানো হচ্ছে, অর্থাৎ দুজনের মধ্যে একটা তাপমাত্রা পার্থক্য আছে। এই পার্থক্যটা নির্ভর করে বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতার উপর। এবং কি হয় যে বায়ুমণ্ডলের আর্দ্রতা যদি কম হয় তাহলে কি হবে, বায়ুমণ্ডলে যদি আর্দ্রতা কম থাকে তাহলে বাষ্পায়ন প্রক্রিয়াটা দ্রুত হবে না, বাষ্পায়ন প্রক্রিয়াটা দ্রুত হবে, তাহলে এই দুই থার্মোমিটারের মধ্যে তাপমাত্রার পার্থক্যটা বেশি হবে। আবার অপরদিকে দেখো, যদি বায়ুমণ্ডলে আর্দ্রতাটা বেশি হয় তাহলে কি হবে, বাষ্পায়নটা ধীরে হবে, আর বাষ্পায়ন ধীরে হলে তাপমাত্রার পার্থক্যটা কম হবে, এই দুই থার্মোমিটারের মধ্যে তাপমাত্রার পার্থক্য কম হবে। আর যদি বায়ুমণ্ডলটা কি হয়, জলীয় বাষ্প দ্বারা সম্পূর্ণরূপে সম্পৃক্ত অবস্থায় থাকে, তাহলে
কোনো প্রকার বাষ্পায়ন হবে না, তাই না? যদি সম্পৃক্ত জলীয় বাষ্প থাকে বায়ুমণ্ডলে তাহলে কি কোনো বাষ্পায়ন হবে? তাহলে বাষ্পায়ন হবে না। ফলে কি হবে, আমার উভয় থার্মোমিটারে অর্থাৎ সিক্ত এবং শুষ্ক বাল্ব দুটো থার্মোমিটারই পাঠ একই রকম হবে। এখন এই যে আমরা সিক্ত ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার বা থার্মোমিটার পেলাম, একটা যন্ত্র পেলাম, এর সাহায্যে আমরা কি কাজ করব? এর সাহায্যে আমরা কোন স্থানের শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করব। এখন আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের তো সূত্রটা একটু আগেই শিখেছি। এখন আমরা শিশিরাঙ্ক নির্ণয়ের সূত্রটা শিখব। এই শিশিরাঙ্ক নির্ণয়ের সূত্র শেখার জন্য আমরা গ্লেইসারের সূত্র ব্যবহার করব। এখানে তোমাদের গ্লেইসারের সূত্রের পুরো ব্যাখ্যা এসব এত কিছু দরকার নেই। এখানে শুধুমাত্র তোমরা এই ইকুয়েশনটা মনে রাখো, তোমাদের এইটুকুই যথেষ্ট। এর চেয়ে বেশি তোমাদের সিলেবাসেও নেই, তোমাদের প্রয়োজনও নেই, শুধু এটুকু মনে রাখো। সেটা কি? গ্লেইসারের সূত্রানুসারে θ1 মাইনাস থিটা ইকুয়ালস টু ক্যাপিটাল জি ইন্টু θ1 মাইনাস θ2। এখান থেকে আমরা ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করি। থিটা ইকুয়ালস টু θ1, থিটাটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই এইভাবে চিন্তা করি, মানে অবস্থানের পরিবর্তন করি, তাহলে থিটা ইকুয়ালস টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এখন আমরা এখানে দেখি যে θ1 θ2 এবং ক্যাপিটাল জি ব্যবহার করেছি। এদের পরিচয়গুলো একটু জেনে রাখি। থিটা হচ্ছে এখানে শিশিরাঙ্ক, θ1 হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটারের পার্ট, অর্থাৎ ছবিতে আমরা যে দুটো থার্মোমিটারের একটা শুষ্ক বাল্ব থার্মোমিটার সেটার পার্ট, অর্থাৎ বায়ুমণ্ডলের ওই বায়ুর যে ওই তাপমাত্রা থাকে ওই সময় সেই পার্ট। θ2 হচ্ছে সিক্ত বাল্ব থার্মোমিটারের পার্ট। আর ক্যাপিটাল জি কি? ক্যাপিটাল জি হচ্ছে θ1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক, অর্থাৎ বায়ুমণ্ডলে যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক। এইটা এই যে আমরা যখন অঙ্ক করব, তোমরা বাকি মানগুলো হয়তো দিয়ে দিবে অঙ্কে, এবং এই গ্লেইসারের উৎপাদকের জন্য একটা চার্ট আছে বইয়ে, দেখবা তোমাদের বইয়ে চার্ট আছে। সেখান থেকে তোমাদের অঙ্ক করার সময় মানগুলো ওখান থেকে জেনে নিতে পারো। মানে গ্লেইসার উৎপাদকের জন্য একটা তালিকা আছে এবং রেনোর তালিকা বলে একটি তালিকা আছে, এগুলো আমি শেষে দিয়েছি, তোমাদেরকে দেখাবো। এখন এই সূত্রটাই যে বক্স করে দিয়েছি, রেড বক্স করা, আমরা আগেই তোমাদেরকে এর আগের লেকচারগুলোতেই বলেছি যে এই ইকুয়েশনগুলোতে আমি লাল বক্স করে দিব। সেই ইকুয়েশনগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে প্রবলেম সলিউশনের জন্য। এটা নিয়ে আমি অঙ্কও করাবো। আর এই যে তোমরা ওখানে বললাম যে ক্যাপিটাল জি এর মানটা পাচ্ছ গ্লেইসারের উৎপাদক যে θ1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা পাবে গ্লেইসারের চার্ট থেকে। আর বাকি মানগুলো অর্থাৎ শিশিরাঙ্ক থিটা সেটার মান, তারপরে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ শিশিরাঙ্কে এফ এর মান এবং θ1 তাপমাত্রা ক্যাপিটাল এফ এর মান, এগুলা আমরা রেনোর তালিকা থেকে পাবো। হ্যাঁ, এগুলো আমাদের বইয়ে দিয়ে দেওয়া আছে। আর যখন প্রবলেম সলিউশন করা হয় তখন মানগুলো আসলে দিয়ে দিবে, অসুবিধা হবে না তোমাদের জন্য। তো এই থিটা এবং এফ এবং ক্যাপিটাল এফ এই মানগুলা সব বের করে নিলে আমরা কিন্তু আপেক্ষিক আর্দ্রতা মান পেতে পারি। কারণ আপেক্ষিক আর্দ্রতার সূত্র আমরা শিখেছি, ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100। এই অধ্যায়টা কিন্তু এখানেই থিওরি অংশ সম্পূর্ণরূপে শেষ। আমি সবই তোমাদেরকে পড়িয়েছি, দেখিয়েছি। তোমরা নিজেরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে।
প্র্যাকটিস নিজেরা না করলে আসলে হবে না, নিজেরা পড়াশোনা করবে। আর আগামী 7 তারিখ মানে রবিবার আমি তোমাদের প্রবলেম সলিউশন ক্লাস করাবো এটার উপরে। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই। এখানে একদম শেষে একটু দেখো তোমরা রেনোর তালিকা, এটা শাহজাহান তপনের বই থেকে 698 নাম্বার পেজে দেয়া আছে। এগুলো জাস্ট এখানে আমি উল্লেখ করেছি শুধুমাত্র, তোমরা তোমাদের মতো পেজ নাম্বারটা জেনে রাখো, তাহলেই বই থেকেই দেখতে পারবে। আর এটা গ্লেসার উৎপাদকের তালিকা, শাহজাহান তপনের বইয়ের 700 নাম্বার পেজ। এগুলো অঙ্ক করার জন্য লাগবে, তোমরা জেনে রাখো। তো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।